হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা পাস কোর্সে আছে, অর্থাৎ সিসি সাবজেক্ট হিসাবে বা মাইনর 2 সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে পুরাপ্রস্তর যুগের বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ। অর্থাৎ প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য বা পুরাতন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অ্যান্সারটা দেখো, আজকের ক্লাসের প্রথম প্রশ্নের অ্যান্সারটা দেখে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা লিখতে হবে। কি লিখবে দেখো, মানব জাতির বিবর্তনের নানা পর্বকে নৃতাত্ত্বিকরা পরিবর্তিত বৈশিষ্ট্যের বিচারে নানা ভাগে ভাগ করেছেন। মানব জাতির যে বিবর্তনের পর্ব, সেটাকে নৃতাত্ত্বিকরা যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের বৈশিষ্ট্যের বিচারে নানা ভাগে ভাগ করেছে। প্রায় বানর জাতির পর্যায় থেকে তাদের প্রায় সভ্য মানুষের পর্যায়ে উত্তরণের সময়টিকে প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়। এই পর্বে মানুষ মূলত পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করতে শিখেছিল। এই জন্য মানব বিবর্তনের এই পর্যায়টিকে প্রস্তর যুগ নামে অভিহিত করা হয়। তারপরে আছে দেখো, সাধারণভাবে আদিম মানুষের ব্যবহৃত হাতিয়ার উপাদান হিসাবে পাথরের ব্যবহারের পরিপ্রেক্ষিতে সভ্যতার ক্রমবিকাশের একটি পর্যায় প্রাচীন প্রস্তর যুগ নামে পরিচিত। পূর্ব আফ্রিকা থেকে বিবর্তনের মাধ্যমে মানুষের উৎপত্তি ঘটার পর প্রায় 12 লক্ষ বছর অতিবাহিত হওয়ার পর দেখো এখানে কি লেখা আছে দেখো, 1 লক্ষ থেকে 40,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালকে প্রাচীন প্রস্তর যুগ ধরা হয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্য। প্রথমেই আছে পয়েন্ট হচ্ছে সময়কাল। সময়কালে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় অন্তত 50,000 বছর আগে। প্রাচীন প্রস্তর যুগের শুরু হয় অন্তত 50,000 বছর আগে, ইহা শেষ হয় প্রায় 15,000 খ্রিস্টপূর্বাব্দে। পিকিং মানব, জাভা মানব, আলজেরিয়ার আটলান্থোপাস মানব, তানজিয়ার ওন্ডুভাই মানব সহ বিভিন্ন শাখার হোমো ইরেক্টাস অর্থাৎ প্রায় মানুষেরা প্রাচীন প্রস্তর যুগের অন্তর্ভুক্ত ছিল। এবারে দেখো পরের পয়েন্ট হচ্ছে হাতিয়ার। প্রাচীন প্রস্তর যুগের মানুষ বিভিন্ন ধরনের পাথর ও হাড়ের তৈরি হাতিয়ার ব্যবহার করত এবং ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীবদ্ধ হয়ে বসবাস করত। দক্ষিণ আফ্রিকার অস্ট্রালোপিথেকাস নামে মানব গোষ্ঠী সর্বপ্রথম পাথরের ব্যবহার শুরু করে। এই যুগে মানুষ প্রকৃতি থেকে যে আকারের পাথরকে পেত কোনো আকার পরিবর্তন না করে সেটিকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তবে কোনো ক্ষেত্রে পাথর ভেঙে ধারালো ও তীক্ষ্ণ করার চেষ্টা করত বলে মনে করা হয়। তারা একই হাতিয়ার দিয়ে মাংস কাটা, কাঠ কাটা, শিকার করা প্রভৃতি কাজ করত। প্রথম দিকে এই সাধারণ হাতিয়ার হাতকুটার নামে পরিচিত ছিল। ক্রমে তারা পাথরের বল্লম, ছুরি, তারপরে ছুঁচ প্রভৃতি হাতিয়ার তৈরি করতে শুরু করে। এই যুগের হাতিয়ারগুলি হতো অমসৃণ, বৃহদাকার। এই যুগের শেষের দিকে মানুষ তীর-ধনুক আবিষ্কার করে। এবার হচ্ছে দেখো পরের পয়েন্ট, জীবিকা অর্থাৎ তাদের কি কাজকর্ম ছিল। পশু শিকার করে পশুর মাংস সংগ্রহ করাই ছিল প্রাচীন প্রস্তর যুগের মানুষের প্রধান জীবিকা। প্রথম দিকে ছোট আকারের প্রাণী শিকার করলেও অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে তারা দলবদ্ধ হয়ে দেখো ম্যামথ, বাইসন, বলগা হরিণ প্রভৃতি বড় পশু শিকারে অভ্যস্ত হয়ে উঠেছিল। এছাড়া এই যুগের মানুষ বনে জঙ্গলে ঘুরে গাছের ফলমূল সংগ্রহ করত, পাখির ডিম সংগ্রহ করত, মাছ ধরত। এই যুগের মানুষ আগুনের ব্যবহার জানতো না বলে তারা কাঁচা মাংস খেত। তারপরে আছে দেখো পরের পয়েন্ট হচ্ছে বাসস্থান। আদিম মানুষ প্রাচীন প্রস্তর যুগের প্রথম দিকে খোলা আকাশের নিচে বসবাস করত। পরবর্তীকালে তারা গুহার ভেতরে বা পাহাড়ের ঝুলন্ত পাথরের নিচে বসবাস করত। পরবর্তীকালে তারা গাছের ডালপালা, লতাপাতা
পশুর চামড়া প্রভৃতি দিয়ে তাদের বাসস্থান তৈরি করত। তারা গাছের ছাল বা পশুর চামড়া পরিধান করত। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট হচ্ছে খাদ্যাভ্যাস। প্রাচীন প্রস্তর যুগে মানুষ প্রধানত ফলমূল, লতাপাতা, তারপরে আছে পাখির ডিম, ইঁদুর, ব্যাঙ ইত্যাদি খাদ্য হিসাবে গ্রহণ করত। পরবর্তী পর্যায়ে ছাগল, তারপরে দেখো বনমোরগ, শুয়োর, হরিণ ইত্যাদি শান্ত প্রকৃতির পশু শিকার করে তারা মাংস কাঁচা অবস্থাতেই খেত, কারণ তারা আগুনের ব্যবহার জানতো না। তবে বনভূমিতে আগুন লাগলে সেই আগুনে ঝলসে যাওয়া মাংস স্বাদ তারা পেয়েছিল। পরের পয়েন্ট হচ্ছে সমাজ জীবন। প্রাচীন প্রস্তর যুগ থেকেই মানুষ দলবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে। দলবদ্ধ হয়ে বসবাস ও জীবিকা নির্বাহের ফলে আদিম মানুষের মধ্যে সামাজিক ধারণা গড়ে উঠেছিল। কেউ কেউ মনে করেন যে এই যুগের আদিম মানুষ সমাজে পরিবারও গড়ে উঠেছিল। পরের পয়েন্ট হচ্ছে দেখো আগুনের ব্যবহার। প্রাচীন প্রস্তর যুগে মানুষ নিজে থেকে আগুন জ্বালাতে জানতো না। তবে প্রাকৃতিক কারণে দাবানল সৃষ্টি হলে মানুষ সেই আগুনের গুরুত্ব অনুভব করে। আগুন দেখে হিংস্র জন্তু পালিয়ে যায়। এই দৃশ্য দেখে তারা প্রাকৃতিকভাবে সৃষ্ট আগুনকে পাশে রেখে আত্মরক্ষা করতে শেখে। নিহত পশুর মাংস আগুনে ঝলসে খেলে সেই মাংসের নতুন স্বাদ তারা উপভোগ করে এবং পরে তারা মাংসকে আগুনে ঝলসে খেতে শেখে। তারপরে আছে পরের পয়েন্ট হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ। প্রাচীন প্রস্তর যুগে সমাজ ছিল মাতৃতান্ত্রিক। পরিবার ও সমাজ জীবনে পুরুষের তুলনায় নারীর প্রাধান্য বেশি ছিল। নারীদের এই প্রাধান্য অন্তত নব্যপ্রস্তর যুগ পর্যন্ত অব্যাহত ছিল। ভাষার উদ্ভব। পরের পয়েন্ট হচ্ছে ভাষার উদ্ভব। ভাষা বিজ্ঞানীদের মতে প্রাচীন প্রস্তর যুগে মানুষ পরস্পরের সাথে মেলামেশার মাধ্যমে ভাষার প্রথম সূচনা করেছিল। ভাব বিনিময়ের এই ঘটনা মেলামেশার তত্ত্ব নামে পরিচিত। অনুমান করা যায় যে এই পর্বে মানুষ কথা বলতে পারত না, তবে শিকার করা বা আত্মরক্ষার প্রয়োজনে মুখে নানা ধরনের শব্দ করে মনের ভাব প্রকাশ করতে পারত। তারপরে আছে দেখো অস্তিত্বের নিদর্শন। আফ্রিকার গ্রে রিফট উপত্যকায়, ইউরোপের কিছু অঞ্চল, ভারতের পাঞ্জাবের সোয়ান নদী উপত্যকা ও মাদ্রাসের প্রাচীন প্রস্তর যুগে মানুষের অস্তিত্ব ছিল বলে জানা যায়। আশ্চর্যের বিষয় হলো যে এই যুগে পৃথিবীর বিভিন্ন স্থানে মানুষগুলি আলাদা হলেও তাদের তৈরি হাতিয়ারগুলির অদ্ভুত মিল লক্ষ্য করা যায়। এবার আছে উপসংহার। প্রাচীন প্রস্তর যুগে মানুষ ছিল খাদ্য সংগ্রহ ও শিকারী। যাযাবর বৃত্তি এই পর্বে মানুষ পাহাড়ের গুহায় বসবাস করত এবং গোষ্ঠীবদ্ধ জীবনযাপন করত। তাদের জীবনযাপন ছিল খুবই কঠিন ও অনিশ্চয়তার ভরা। এবারে দ্বিতীয় প্রশ্নের উত্তর দেখে নাও, আর নোটসের কোয়ালিটি দেখো। যেভাবে লিখলে তোমরা ভালো নম্বর পাবে, কারণ পরীক্ষা নোটসের লেখার ওপরে সেটার গুরুত্ব অনেকটা বৃদ্ধি পায়। কারণ তুমি যেভাবে লিখছো সেভাবেই কিন্তু যিনি খাতা দেখবেন তিনি সেভাবেই কিন্তু নাম্বার দেবেন। সেক্ষেত্রে নোটসের কোয়ালিটি একটু মেনটেন করতে হবে কলেজের ক্ষেত্রে। চলো দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে দেখো, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব। তবে একটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো যোগাযোগ করবে। তবে আমাদের থার্ড সেমিস্টার থেকে অ্যাডমিশন আবার শুরু হবে এবং এখন তোমরা যেটা করতে পারবে সেটা স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে পারবে। এই নম্বরে যোগাযোগ করে যাদের প্রয়োজন আছে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নেবে। 91230000525218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারবে। সেখানে তোমরা সাজেশন সহ অ্যান্সার পেয়ে যাবে পিডিএফ আকারে। ঠিক আছে, চলো এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা তোমরা দেখো, কি অ্যান্সারটা বুঝে নাও। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম ইজিপ্ট, সেই দেশটির প্রাচীন নাম ছিল মিশর। 5000 থেকে 3200 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালে মিশর নগর রাষ্ট্র বা ক্ষুদ্র রাষ্ট্রে বিভক্ত ছিল। 3200 খ্রিস্টপূর্বাব্দে মেনিস নামে এক ফেরাও ক্ষুদ্র রাষ্ট্রগুলিকে একত্রিত করে এবং নিজেকে মিশরের রাজা বলে অভিহিত করেন। প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট যেটা আছে দেখো, ফেরাও সর্বময় প্রভু।
প্রাচীন মিশরের শাসন ব্যবস্থায় সর্বময় প্রভু ছিলেন ফেরাও। তারা বংশানুক্রমিক শাসক ছিলেন। ফেরাওরা নিজেদেরকে সূর্য দেবতার পুত্র বলে মনে করতেন। দেবতার প্রতিনিধি হিসাবে মিশরে ফেরাওদের দেখা হতো। মিশরের ফেরাওরা তাই ছিলেন স্বর্গীয় অধিকারপ্রাপ্ত স্বৈরাচারী একনায়ক। অনেকে মিশরের রাষ্ট্র ব্যবস্থাকে পুরোহিততান্ত্রিক বলেও উল্লেখ করেন। দেশের সর্বক্ষমতা আধার ফেরাওরা রাজ্য শাসনের পাশাপাশি আর্থিক ও ধর্মীয় বিষয়েও সমস্ত ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন। তিনিই ছিলেন সাম্রাজ্যের প্রধান পুরোহিত। এবারে আছে দেখো প্রধানমন্ত্রী নিয়োগ। কেন্দ্রীয় শাসনের জটিলতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফেরাওরা প্রধানমন্ত্রী নিয়োগ করতে শুরু করেন। প্রধানমন্ত্রী সাধারণত রাজ পরিবারের সদস্য হতেন। তিনি ছিলেন রাজার প্রধান পরামর্শদাতা। দেশের শস্য ভাণ্ডার, স্বর্ণ খনি, ধর্মীয় অনুষ্ঠান, সামরিক যে কোনো বিষয়ে প্রধানমন্ত্রী তদারকি করত ও রাজাকে উপযুক্ত পরামর্শ দিয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করতেন। তারপরে আছে দেখো অন্যান্য রাজকর্মচারী। প্রধানমন্ত্রী ছাড়াও ফেরাওকে সাহায্য করার জন্য ছিলেন রাজকীয় কোষাধ্যক্ষ, প্রধান পরিদর্শক, প্রধান বিচারপতি ও প্রধান স্থপতি প্রমুখ। বিভিন্ন সরকারি দপ্তরে অসংখ্য কেরানি ও লিপিকর কাজ করত। তারপরে আছে দেখো কেন্দ্রীভূত আমলাতন্ত্র। মিশরের রাষ্ট্র ব্যবস্থা ছিল কেন্দ্রীভূত আমলাতান্ত্রিক। আমলারা নিয়মিতভাবে উপঢৌকন আদায় করতেন রাষ্ট্রের জন্য। তাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল সেচ কার্য পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করা। কৃষি থেকে বিপুল পরিমাণে উপঢৌকন বা রাজস্ব আদায় হতো। পরের পয়েন্ট প্রশাসনিক কাজ। প্রশাসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের মধ্যে ছিল প্রত্যেকে দু বছরে একবার প্রত্যেক দেশের গবাদি পশু গণনা ও কৃষিজমির পরিমাপ করা। এর ভিত্তিতে কর নির্ধারণ করা হতো। গণনা পদ্ধতি অবশ্য আধুনিক পদ্ধতির থেকে পৃথক ছিল। প্রত্যেক প্রদেশ বা নগর রাষ্ট্রে সম্পদের হিসাবের ওপর নির্ভর করে এই গণনা করা হতো। যে রাজকর্মচারী এই গণনার দায়িত্বে থাকতেন তিনি রাষ্ট্রের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। শস্যের আদায় করা জমা রাখার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে রাষ্ট্রীয় শস্যাগার নির্মাণ করা হয়েছিল। তারপর হচ্ছে দেখো পরের পয়েন্ট হচ্ছে স্থানীয় শাসনকর্তা। মিশরে 40টি মতান্তরে 42টি নগররাষ্ট্র ছিল। সেগুলিকে শাসন করতেন স্থানীয় শাসনকর্তারা। ফেরাওরা তাদের নিয়োগ করতেন এবং বংশ পরম্পরায় তারা শাসন করতেন। অনেক সময় যুবরাজরা তাদের কাজকর্ম তদারকি করতেন বা সেখানকার উজিরের কাজ করতেন, যার ফলে ফেরাও হবার আগেই তারা হতেন রাজ্য শাসনের কাজকর্ম সম্পর্কে ওয়াকিবল হয়ে যেতে পারতেন। স্থানীয় শাসকদের প্রতিরক্ষা বাহিনী থাকতো। তারা যুদ্ধের সময় ফেরাওদের নির্দেশে পরিচালিত হতো। তারপরে দেখো নগর রাষ্ট্রের স্থানীয় স্বেচ্ছাসেবক বাহিনীর শান্তি শৃঙ্খলা রক্ষা করত। বাইরের শত্রু আক্রমণ করলে এই সকল মিলিশিয়া একত্রিত হয়ে ফেরাওদের নেতৃত্বে সামরিক অভিযান করত। তারপরে আছে মূল্যায়ন। ওপরের আলোচনা থেকে স্পষ্ট যে মিশরের রাষ্ট্র ব্যবস্থা ছিল যথেষ্ট সুসংগত। তবে পরবর্তী পর্যায়ের মধ্যে রাজতন্ত্রের সময় পরিস্থিতি অনেকটাই পরিবর্তন চোখে পড়ে। ফেরাওদের ক্ষমতা হ্রাস পায়। অভিজাত এবং স্থানীয় রাজাদের প্রভাব প্রতিপত্তি বিশেষভাবে বৃদ্ধি পায়। ক্রমে অভ্যন্তরীণ গোলযোগ এবং বিদেশি আক্রমণের শিকার হতে হতো। মিশর দুর্বল হয়ে পড়তে থাকে এবং ফেরাওদের ক্ষমতা যথেষ্ট পরিমাণে সংকুচিত হয়ে পড়তে থাকে। এই ছিল তোমাদের আজকের ক্লাস। গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।